জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী আন্দোলনে দেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনায় এই কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেন, দেশের যে কোনো দুর্যোগে রাজনৈতিক ক্রান্তিলগ্নে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে। প্রায় এক যুগ পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জে আসেন। তার উপস্থিতিতে বিএনপি চেয়ারপারসনকে ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। বিকেলে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, বিশিষ্ট ব্যক্তিবর্গের মিলন মেলায় রূপ নেয়। বাংলাদেশের নক্ষত্র সমূহকে একযোগে এই মহাসম্মেলনীতে আনতে পেরেছেন, সেটা দেখে অবাক লাগছে। আজকে অত্যন্ত আনন্দবোধ করছি আপনাদের সবাইকে দেখে। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত। আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহত সকলের প্রতি, যাদের দুঃসাহসিক আত্মত্যাগ ও সাহস দেশ পুনর্গঠনের জন্য একটা নতুন সুযোগ সৃষ্টি করেছে। তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। রাজনৈতিক দলগুলো যেভাবে চাইবে সেভাবেই আগামী নির্বাচন হবে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়াই হবে নতুন নির্বাচন কমিশনের কাজ। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর নিজ বাসভবনে প্রতিক্রিয়ায় একথা বলেন সাবেক সচিব AM নাসির উদ্দিন। I don't want to make the election system a farce. এটাকে একটা প্রহসন তৈরি করা, এটা ইলেকশন মিনস ইলেকশন প্রপার। সভ্য দেশে যে ইলেকশন হয়, আমি ইনশাআল্লাহ সেটাই থাকবে আমার টার্গেট। নির্বাচন রিলেটেড রিফর্মস কিছু করতে হবে। সেই রিফর্মস গুলো কি কি আমি গিয়ে বসলে যখন দেখবো, আমি স্টক টেকিং করবো, তখন দেখবো যে না আমাকে এই জিনিসগুলো, ওই জিনিসগুলো করতে কতদিন লাগে। আবার রিফর্মস কমিশন একটা করছে, ইলেকশন কমিশন, রিফর্মস কমিশন কি কি সাজেশন দেয়, তো ওটা দেখে ওই যে কদিন লাগে ওটা শেষ না করে আমরা কিন্তু প্রস্তুত হয়ে থাকবো। এটা হবে আমার ফার্স্ট প্রায়োরিটি। এর আগে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব AM নাসির উদ্দিনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একই সঙ্গে আরও 4 নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশিদ স্বাক্ষরিত আলাদা 2টি প্রজ্ঞাপনে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়। অন্য 4 নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদ আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অবসরপ্রাপ্ত সচিব AM নাসির উদ্দিন নিয়োগ পাওয়ায় অতীতে 3টি নির্বাচনের মতো কলঙ্কজনক কোনো নির্বাচন করবে না বলে আশাবাদ ব্যক্ত করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। অন্যদিকে নতুন নির্বাচন কমিশন জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবে বলে প্রত্যাশা বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের।
নতুন নির্বাচন কমিশন সততার সাথে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে, যাতে আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পাই, যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর হয়। এটাই প্রত্যাশা, এটা পুরো জাতির প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা। জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে সর্বাধিকার দিতে হবে একটি গ্রহণযোগ্য এবং সকল জনগণের অংশগ্রহণে নির্বাচনের, এবং সেই নির্বাচন আমরা প্রত্যাশা করি, জনগণ প্রত্যাশা করে, এবং এই সরকারের দায়িত্ব একটি গ্রহণযোগ্য নির্বাচন এদেশের মানুষের জন্য উপহার দেওয়া, এবং সেটা হলেই একমাত্র আমি মনে করি এই সরকারের সফলতা হবে। শেখ হাসিনা পলাতক উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান বলেছেন, তাকে ফেরত আনার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি। এলে কূটনৈতিক চ্যানেলে কাজ শুরু করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের দুদেশের পারস্পরিক যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তার পরিপ্রেক্ষিতে এই ধরনের বাংলাদেশ নিয়ে অপপ্রচার মোটেই কাম্য নয়। জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘ তদন্ত দলের রিপোর্টে কোনো আপডেট আছে কিনা? জাতিসংঘ মানবাধিকার যে হাই কমিশনার মিস্টার ফলকার ট্রুপ বাংলাদেশ ভিজিট করেছিলেন, এবং সেখানে তিনি বলেছেন যে এই তদন্ত দল কাজ করছেন এবং তারা মোটামুটি ডিসেম্বর মাসের মধ্যে তাদের প্রতিবেদন দেবেন, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সরকারিভাবে যেহেতু এটা আসলে পররাষ্ট্র সম্পর্কিত বিষয়, কারণ যেহেতু উনি বিদেশে আছেন, এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাওয়াটাই শ্রেয়, বাট অফিসিয়ালি কিন্তু আমরা এখনো পাইনি। বিচারিক শুদ্ধতার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশ 2024-এর খসড়ার অনুমোদন বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিচারিক শুদ্ধতার বিষয়ে রাজনৈতিক ইস্যু আনা উচিত নয়। এর আগে সকাল 8:30টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কার কাজের পরিদর্শন করেন তারা। পরিদর্শনের সময় সাথে ছিলেন গৃহায়ন, গণপূর্ত ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান সহ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। ঢাকা মহানগরের মূল সড়কে চলাচল বন্ধ ঘোষণার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারি চালিত রিকশার চালকরা। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর গাবতলী, বেড়িবাঁধ, মহাখালী, খিলগাঁও, শেরাপাড়া এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। তাদের দাবি, বিকল্প কর্মসংস্থান না করে এভাবে ব্যাটারি চালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত অমানবিক। হাইকোর্টের নির্দেশ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান বিক্ষুব্ধরা। ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে পদক্ষেপ নিতে 3 দিনের নির্দেশ দেন হাইকোর্টের একটি বেঞ্চ। প্যাডেল চালিত বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিকশা মালিক ঐক্যজোটের করার রিটের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয় হাইকোর্ট। ব্যাটারি চালিত রিকশার লাইসেন্স পেতে 2013 ও 2014 সালে রিট করা হয়েছিল, তবে হাইকোর্ট ওই সময় রিট দুটি খারিজ করে দেন। আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি সহ উচ্চপদস্থ কয়েকজনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অভিযোগ দায়েরের পর বৃহস্পতিবার দিনের শুরুতে বহুজাতিক প্রতিষ্ঠানটির শেয়ারের দর কমে গেছে 20% পর্যন্ত। কয়েক ঘন্টায় বাজার থেকে উধাও হয়ে গেছে গ্রুপের বাজার মূল্যের প্রায় $3,000 কোটি। কমে গেছে আদানি এন্টারপ্রাইজ, আদানি স্পোর্টস, আদানি টোটাল গ্যাস, আদানি গ্রিন, আদানি পাওয়ার, আম্বুজা সিমেন্টস সহ এনডিটিভির শেয়ারের দর। আদানি গ্রুপের 10টি কোম্পানির বাজার মূল্য মঙ্গলবারও ছিল $16,900 কোটি, বৃহস্পতিবার যা নেমে দাঁড়ায় $14,100 কোটি। ফোর্বসের বিলিয়নিয়ার তালিকা অনুযায়ী গৌতম আদানির মোট সম্পদ $6,980 কোটি। এই ঘটনার পর প্রায় $1,000 কোটি কমে গেছে তার মোট সম্পদের পরিমাণ। এই কোটিপতিকে গ্রেফতারের দাবি জানিয়েছেন বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। এক নারীর কোলে আরেক নারী, সম্পর্কটা হলো দুজনই বিশ্ব রেকর্ডের অধিকারী। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস ডে উপলক্ষে লন্ডনে দেখা করেছেন বিশ্বের সবচেয়ে লম্বা ও বামন নারী। প্রায় 7 ফুট 1 ইঞ্চি লম্বা রুমেসা গেলগি তুরস্কের একজন গবেষক, বিপরীতে মাত্র 2 ফুট লম্বা জ্যোতি আমগে ভারতীয় অভিনেত্রী। লন্ডনের স্যাভয় হোটেলে 2 নারীর ভিন্ন ধর্মী সাক্ষাতে উচ্চতা বাধা হয়ে দাঁড়াতে পারেনি। প্রতি বছর 21 নভেম্বর এমন ভিন্ন ধর্মী আয়োজনের মাধ্যমে বিশ্ববাসীকে নতুন রেকর্ড গড়ার অনুপ্রেরণা দেয় গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস। নিউ রেকর্ড ব্রেকার্স বইয়ে স্থান পেয়েছেন 2 নারী। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv এই লিঙ্কে।